আপনার চেয়ে বিত্তবান বা আপনার চেয়ে সুন্দর কারোর দিকে না তাকিয়ে আপনার চেয়ে বিত্তহীন বা আপনার চেয়ে অসুন্দর কারোর দিকে তাকাবেন। তাহলেই আপনার প্রতিপালকের অনুগ্রহকে অনুধাবন করতে পারবেন। যে ইসলাম গ্রহণ করেছে, যার কাছে প্রয়োজনীয় জীবন উপকরণ রয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই যে পরিতৃপ্তি প্রকাশ করে, তাকে অভিনন্দন। সে সফল। কৃতজ্ঞতা প্রকাশ করুন। উপকৃত হয়ে যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে কখনো আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারে না। অকৃতজ্ঞ বান্দার মৃত্যুর সময় যখন তার আত্মাকে বলা হয় বেরিয়ে এসো, তখন সে বলে আমি স্বেচ্ছায় আসব না, আসতে হলে অপরাগ হয়ে আসব। অকৃতজ্ঞতাই শয়তানের প্রকাশস্বরূপ। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমি চেষ্টা করি 1 গ্লাস পানি খেতে। তো একদম খালি পেটে পানি খেলে পেট পাকাতে থাকে, তাই আমি কখনো কখনো চিয়া সিড ভিজিয়ে ওই পানিটা খাই। আবার কখনো একটা খেজুর মুখে দিয়ে তারপরে পানি খাই। মাঝে মাঝে আমি কিন্তু রাতে বাদাম ভিজিয়ে রাখি, তো সকালে কয়েকটা বাদাম খেয়ে তারপরে পানি খাই। আবার এই যে আজ যেমন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার মধ্যে আমি 1 টুকরো আদা কুচি করে কেটে দিয়েছিলাম আর সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম। তো সেটা খেয়ে আমি কিন্তু পানি খেয়ে নিয়েছিলাম। তো এভাবেই যেদিন যেটা খেতে ইচ্ছা হয় সেদিন সেটাই খাই আর কি। এরপর আমি কিন্তু চলে আসলাম কিচেনে। তো আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকালে না উঠলে কিন্তু সকালে দুপুরের রান্নাটা করা সম্ভব হয় না। বাচ্চাদেরকে স্কুলে দিতে পারলেও বাকি কাজগুলো করতে আমার অনেক হিমশিম খেতে হয়, যার কারণে আমি সকালে ওঠার চেষ্টা করি। 2-1 দিন যদি উঠতে না পারি, সেদিন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। রান্না শুরু করার আগে আমি চুলা এবং চুলার আশপাশটা সুন্দর করে মুছে নিয়েছি। বাসায় যেহেতু তেলাপোকা টিকটিকি আছে, তো রাতে কোনটা কিভাবে ঘুরে বেড়ায় সেটা তো আর বলা যায় না, যার কারণে রান্না শুরু করার আগে একটু মুছে নেওয়াই ভালো। যদিও রাতে সুন্দর করে মুছে রাখি, তারপরে আবারও সকালে রান্না করার আগে মুছে নেই। রাতেই আমি সবজিগুলা কেটে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এখন শুধু কেটে নিলেই হবে। তো ঝটপট আমি 2 পাশে 2টা সবজি বসিয়ে দিব। প্রথমে আমি যে ভাজি 2টা করব, সেই 2টা বসিয়ে তারপরে আমি যে তরকারিটা রান্না করব সেটার প্রিপারেশনটা নিয়ে নিব। অল্প একটু লাউ ছিল আর কিছু লাউয়ের খোসা ছিল, তো 2টা মিলিয়ে একসঙ্গে একটা ভাজি করে নিব। আর কাঁকরোল ভাজি করব, তো 2টা ভাজিই আমি কিন্তু 2 পাশে বসিয়ে দিয়েছি। পটল আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি করব, আর এই চচ্চড়িটা আমি হাতে মেখে তারপর বসিয়ে দিব। তো এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এরপর ট্যাংরা মাছগুলা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, গোটা জিরা দিয়েছি, আবার জিরার গুঁড়াটাও দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। যে কোনো তরকারি আমি যখন হাতে মেখে রান্না করি তখন একটু গোটা জিরা দিয়ে থাকি। তো গোটা জিরাটা দিলে আমার কাছে মনে হয় ওই তরকারিটা বেশি ভালো লাগে। গোটা জিরা পাশাপাশি জিরার গুঁড়াটাও দেই। তো সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এরপরে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। সাউদা, ফাতেমা আর আমি সেদ্ধ ডিম একদমই খেতে পারি না। মাঝে মাঝে চেষ্টা করি খাওয়ার, তবে অনেক কষ্ট হয় খেতে। সাউদাকে জোরাজোরি করলে খাই, তবে ফাতেমা একদমই খেতে পারে না। মাইমুনা আর ওর বাবা অনেক পছন্দ করে, তাই ওদের 2 জনের জন্য 2টা ডিম সেদ্ধ দিয়েছি। এই সাইডে আমার কিন্তু ভাজি 2টাই হয়ে গিয়েছে, তো 2টা ভাজি আমি নামিয়ে নিয়েছি। বাকি রান্নাগুলো হতে হতে এখন আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এর মাঝে আমার কিন্তু রান্নাগুলোও করা হয়ে গিয়েছে, তো আমি এখন খাবারগুলো সব টেবিলে দিয়ে দিচ্ছি। সকালেও কিন্তু খুব বেশি সময় থাকে না, খুব তাড়াহুড়ো করে আমি রান্নাগুলো করেছি। আর রাতেই আমি সবজিগুলো কেটে রাখি, কারণ রাতে কেটে রাখলে সকালে কুটাকাটির ঝামেলা থাকে না, রান্নাগুলো ঝটপট করতে পারি। তো রান্না করার পরে আমি কিন্তু পুরো রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি।
এখন আমি সাউদা আর ফাতেমার টিফিন রেডি করে নিব। মাইমুনা তো টিফিন নিয়ে স্কুলে চলে গিয়েছে। গত ভিডিওতে আপনাদের সঙ্গে যে সয়াবিন পোলাওয়ের রেসিপি শেয়ার করেছিলাম, পোলাওটা কিন্তু শেষ হয়নি, অনেকটাই বেঁচে ছিল, তো সেটাই আজ টিফিনে দিয়ে দিচ্ছি। ওদের টিফিনে কি দিব সেটা কিন্তু আমি রাতেই চিন্তা করে রাখি, আর যেটা রাতে বানানো সম্ভব সেটা রাতেই বানিয়ে ফেলি, তাহলে পরের দিন সকালে আর ঝামেলা থাকে না। আর যেটা রাতে বানানো যায় না সেটা আবার ঝটপট সকালেই বানিয়ে দেই। সকালে বানাতে গেলে একটু প্রেশার হয়ে যায়, তারপরেও তো কিছু করার থাকে না, করতেই হয়। যাই হোক, এখন আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। অন্য সময় ওরা কিন্তু নিজে হাতে খায়, তবে সকালে স্কুলে যাওয়ার সময় যেহেতু সময় খুবই কম থাকে, তাই এই সময়টা আমি খাইয়ে দেই। ওরা নিজে হাতে খেতে গেলে অনেকটা দেরি করে ফেলে, তবে ওদেরকে রেডি করার ঝামেলাটা থাকে না, কারণ ওরা নিজে নিজেই রেডি হতে পারে। ফাতেমা যে সুন্দর করে হেজাবটা বেঁধেছিল, ও কিন্তু নিজেই বেঁধেছিল। অনেক আগ থেকেই ও নিজে নিজে হেজাব বাঁধে, অনেক সুন্দর করে বাঁধতে পারে। ওর মতো করে আমি নিজেও বাঁধতে পারি না। যাই হোক, ওদেরকে স্কুলে রেখে আমি কিন্তু বাসায় চলে আসছি। আর আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম হয়তোবা আজ ওদেরকে স্কুলে দেওয়া সম্ভব হবে না, তারপরেও রেডি করিয়েছিলাম। পরে যখন স্কুলে যাই তখন দেখি বৃষ্টি থেমে গিয়েছিল, যার কারণে দিতে পেরেছি। তো ওদেরকে স্কুলে রেখে বাসায় এসে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এখন 8:45 বাজে। তো সকালের নাস্তাটা একটু দেরি করেই করব। তো নাস্তা করার আগে আমি বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিব, এরপর নিরিবিলি আমি নাস্তাটা করে নিব। বিছানা গোছানোর পর ফার্নিচার মুছে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর এখন ঘরটাকে মফ করে নিব। প্রতিদিন কিন্তু ঘর মোছা হয় না, একদিন পর একদিন মুছি। তো মাইমুনা যখন বাসায় থাকে তখন ওই মুছে দেয়, আর ও যখন না থাকে তখন আমাকেই মুছতে হয়। ওদের স্কুল বন্ধ থাকলে কিন্তু আমি অনেকটা আরামসে কাজ করতে পারি, আর স্কুল খোলা থাকলে আমার অনেক প্রেশার হয়ে যায়। তারপরেও নিজের সংসারের কাজ পরম মমতায় অনেক যত্নে করে থাকি। কাজগুলো করার পর যখন দেখি সব কিছু সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, তখন কিন্তু কোনো কষ্টই মনে হয় না, মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে। ঘর মুছতে মুছতে আপনাদের সঙ্গে একটা হাদিস শেয়ার করি। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসেছিলেন। তখন একজন শ্রমিক তাদের পাশ দিয়ে চলে গেল। উপস্থিত সাহাবীরা মন্তব্য করলেন, হাই, এর মেহনত যদি আল্লাহর পথে হতো তাহলে কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন্তব্যে সংশোধনী দিয়ে বললেন, যদি তার এই মেহনত তার সন্তানের লালন পালনের জন্য হয় তাহলে সে আল্লাহর পথেই কাজ করছে। তার মেহনত যদি তার পিতা মাতার ভরণ পোষণের জন্য হয় তাহলেও একথা প্রযোজ্য হবে। অন্যের কাছে ভিক্ষা যাতে করতে না হয় সে উদ্দেশ্যে যদি সে মেহনত করে থাকে তাহলেও সে আল্লাহর পথেই কাজ করছে। তবে শুধু বিলাসী ভোগ পণ্য ক্রয়ের অর্থাৎ ফুটানি করার উদ্দেশ্যে যদি সে কাজ করে থাকে তবে সে শয়তানের পদাঙ্কন অনুসরণ করছে। আমাদের জীবনটা কিভাবে চলবে এবং কিভাবে চালানো উচিত তার সকল কিছুই কিন্তু কোরআন এবং হাদিস শরীফে বর্ণিত আছে। তো আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপন করি তাহলে আমার কাছে মনে হয় জগৎ সংসারে সুখের অভাব হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমি ঘর মুছে এরপর আমি কিন্তু সকালের নাস্তাটাও করে নিচ্ছি। সবাই সকালের নাস্তায় ভাত খেয়েছিল, তবে আমার ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই একটু গোলা রুটি বানিয়েছিলাম। বেশি করেই বানিয়েছিলাম যাতে করে আমার 3 প্রিন্সেস বাসায় এসে খেতে পারে, তো ওদের জন্য রেখে দিয়েছি আর আমি গরম গরম খেয়ে নিয়েছি। পাশাপাশি 1 কাপ দুধ চা বানিয়েছিলাম। আজকের চাটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে আমি কিছু কাঁচা ছোলা নিয়েছি। ছোলাগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছিল, এরপর সকালে ফ্রিজে রেখেছিলাম। ওখান থেকেই কিছুটা আমি সকালে খেয়েছিলাম। তো এখন আমি এই কাঁচা ছোলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো কাঁচা ছোলার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন।
এরপর দিয়েছি গোটা জিরা। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আরব দেশের মজার একটা পেঁয়াজু, এটাকে ফালাফেল বলা হয়। বানানো কিন্তু খুবই সহজ, একদম অল্প উপকরণে বানানো হয়, তবে খেতে অনেক মজা হয়। কিছুক্ষণ ব্লেন্ড করার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, ফ্রেশ ধনেপাতা দিতে পারলে বেশি ভালো হয়। এটাকে আমি একটু দানা দানা রেখেছি, তবে খুব বেশি দানা দানা রাখা যাবে না, আবার একদম মিহিও করা যাবে না। এরপর এটার মধ্যে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, বেকিং পাউডার আর দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়া। ব্যাস হয়ে গেল, আর কিছুই কিন্তু দেওয়া লাগবে না। এখন আমি এটাকে ফালাফেলের একটা শেপ দিয়ে নিব। ফালাফেল মেকারে যদি এটা শেপ দেওয়া যায় তাহলে বেশি সুন্দর হয়, তবে আমার কাছে ফালাফেল মেকার না থাকায় আমি হাত দিয়েই একটা শেপ দিয়েছি। তেলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, এখন আমি ফালাফেলগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এটা কাঁচা ছোলা দিয়ে বানানো হচ্ছে, তাই কাঁচা থাকলে কিন্তু কাঁচা ছোলার একটা গন্ধ বের হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু 2 পেটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা একদম কাবাবের মতো হয়েছে। কাবাব যেমন ভাজার পরে ফুলে ফুলে ওঠে, এটাও কিন্তু এরকম সুন্দর মতো ফুলে গিয়েছে। আর উপরটা ক্রিস্পি থাকে, ভেতরটা নরম থাকে, একদম কাবাব খেতে যেমন হয় ঠিক সেরকমই। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়। ফালাফেলের সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি আমার নিজ হাতে বানানো টমেটো সস নিয়েছি। আর ফালাফেলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ভেতরটা নরম কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।